নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। 70-80 হাজার টাকা মূল্যের 20 কেজি গাঁজা সহ পুলিশের হাতে আটক এক মহিলা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি নয়াবস্তি এলাকায়। বছর 15-র অজ্ঞাত পরিচয়ের একটি মেয়ের বাড়িতে এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার। বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হলে জানা যায় বাংলাদেশ যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার নগর বেরুবাড়ি এলাকায়। গাঁজা সহ এক মহিলাকে আটক করল পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে নয়াবস্তি এলাকায়। এক মহিলাকে গাঁজা সমেত আটক করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং পুলিশ। সূত্রের খবর, পোস্ট অফিস মোড় থেকে খবর পেয়ে এসওজি টোটোতে সাওয়ার ওই মহিলার পিছু নিয়ে নয়াবস্তি এলাকায় গিয়ে আটক করে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি এলাকায়। ওই মহিলা জানান তিনি এনজেপি থেকে বাস ধরে এখানে আসেন। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হওয়ায় এক ব্যক্তি তাকে ওই গলিতে ব্যাগ দিয়ে গিয়েছে। ফোন করে পুড়িয়া বলে এবং কত পরিমাণ নেওয়া হবে সেটা জানালেই নির্দিষ্ট এলাকায় তা সাপ্লাই করা হবে। সেটাই নিতে এসেছিলাম। 2 প্যাকেট গাঁজা 10,000 টাকা দিয়ে কিনেছি। মহিলা জানান আরও 2 জন গাঁজা নিতে এলেও পুলিশ দেখে তারা ব্যাগ ফেলে পালিয়ে যান। পুলিশ সূত্রে খবর, মহিলার কাছে 4টি ব্যাগ পাওয়া গিয়েছে এবং তাতে আনুমানিক 70 থেকে 80 হাজার টাকা মূল্যের 20 কেজি গাঁজা রয়েছে। এই ঘটনায় নয়াবস্তি এলাকায় মহিলাদের মধ্যে কিছুটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছিল। পুরো ঘটনার প্রবাদ কোথায়, কিভাবে এই এত পরিমাণ গাঁজা আসলো তা খতিয়ে দেখছে পুলিশ। কোথায় যাবে বলছে? বাস স্ট্যান্ড বলছে, শান্তিগড়া বলছে। আমি নিয়ে যাচ্ছিলাম, তা আবার অর্ধেক রাস্তা আমাকে বলছে একটা জিনিস ভুলে গেছি, আবার একটু ঘুরো। আমি ঘোরাচ্ছিলাম, আর একটা দাদা আমাকে বলছে দাঁড়া এনারা করছে একটু স্পিডে চালাও। আর 2 জন ছিল, কিন্তু 2 জন নামে ভাগে গেল কোথায়। হ্যাঁ, 2টা ছিল। তারপরে আমাকেও আটকে রাখছে না গো। আমার তো কোনো দোষ নেই, আমি একটা টোটোওয়ালা। আমি রাস্তা থেকে প্যাসেঞ্জার পাইছি, আমি উঠেছি। আটকালো কেন? কি মনে হচ্ছে কিসের জন্য আটকালো তাও জানি না। একটা দাদা আসলো, এবারে দাঁড়া করাইলো, এইটুকুই। তারপর আমাকেও যাইতে দিচ্ছে না। আমার জানি না এখনো, আমি নিজেও শুনতে পারলেন জানি না এখনো। ব্যাগ জয়ী না বললো আগরতলা কি আছে, তা কি আছে না আছে জানি না। আগরতলা কাক পায় তাও জানি না। কিসের জন্য আটকাচ্ছে জানি না, ওনাদের ব্যাগে কি আছে আমি তো জানি না, কিন্তু আমি উঠাইছি। হঠাৎ তাড়া করলো কেন তাও জানি না আমি, কেন হঠাৎ তাড়া করছে। যারা আটকেছে তারা কি পুলিশ? হ্যাঁ, বোধহয় একজনকে বোধহয় পুলিশে ছিল। একটা বাইক নিয়ে দাদা ছিল, তো সে দাঁড়াইলো আমার সামনে, এসে দাঁড়ালো। আমি স্পিডে যাচ্ছিলাম, এসে দাঁড়াগেলো, আমি দাঁড়াইছি। প্রথমে ওদিকে ডাকছিল, আমি তো দাঁড়াইনি, আমি বুঝতে পারিনি। আমি আর যাচ্ছি, তারপরে ওনারা করছে একটু স্পিডে চলো। কজন উঠছিল? 3 জন উঠছিল। কত টাকা ভাড়া দিবে বলছিল? আমাকে বলছিল 60 টাকা ভাড়া দিবে, শান্তিপাড়া যাবে। এই কিছুক্ষণ আগে শোনা গেল যে কি একটা করে টোটো করে একটা মহিলা আর 2 ছেলে এখান থেকে যাচ্ছে, তার পুলিশ তাড়া করছিল। তারপরে এখানে তো ছেলেটা টোটোর থেকে নামে পালায় গেল, আর এক মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, মানে এখানে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে। ওনার সাথে আমি কথা বললাম, উনি বললেন যে কি এনজিপি ওনার বাড়ি। তো পুলিশরা আছে, 3টে ব্যাগ বড় আছে। সে ব্যাগে মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনো সাসপেক্টে কিছু বোঝা যাচ্ছে, সেই জন্য ওনাকে আটক করা হয়েছে। তো এখন পুলিশরা আসছে, যেহেতু উনি মহিলা মানুষ, ম্যাজিস্ট্রেট আসবে, ম্যাজিস্ট্রেটের সামনে ওনারা খুলবে, জিজ্ঞাসাবাদ করবে। তো সেই জন্য ওনাকে আটক করা হয়েছে। এখানে যথারীতি 5-6 জন পুলিশ আছে, ঘিরে রাখছে আর কি। যখনই ম্যাজিস্ট্রেট আসবে তখন এই জিনিসটা, যদি তার ব্যাগের থেকে কিছু বের হয় তাহলে তো পাড়ার একটা যে সুরক্ষা, সেই সুরক্ষা বিঘ্নিত হলো। কি বলবেন এই বিষয়ে? তো এটা তো খুব পুলিশ প্রশাসনকে দেখা উচিত। পুলিশ প্রশাসন বেশ ভালোই কাজ করছে, বিএস নিয়ে বা যে কোনো অন্যান্য সবই কাজ নিয়ে খুব ভালো কাজ করছে। এটাও আমার মনে হচ্ছে যে পুলিশ খতিয়ে দেখছে, এটাকে ওনারা ঠিক সলিউশন করে দেবে। ধন্যবাদ। এটা কোন এলাকা? এটা হলো LIC কোয়ার্টারের পাশে নয়াবস্তি। এটা নয়াবস্তি উল্টা দিকে যে নয়াবস্তি পড়ে 10 নম্বর। ঘড়িতে রাত ঠিক 8:15।
আর ঠিক এমন সময়ে অজ্ঞাত পরিচয়ের বছর 15-র একটি মেয়ে বাঁচাও বাঁচাও বলে একটি বাড়িতে ঢুকে পড়ে। আর এমন ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন লালবাজার পাড়ার এলাকার সুবোধ রায়ের বাড়িতে। বাড়ির মালিক সুবোধ রায় বলেন, আচমকাই অজ্ঞাত পরিচয়ের একটি মেয়ে বাঁচাও বাঁচাও বলে বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির মালিক সুবোধ রায় নিরুপায় হয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ কর্মীরা এবং স্থানীয় বিএসএফ এর কর্মী আধিকারিকেরাও। ওই যুবতী বলে তার নাম সিতারা, সে আলিগড় থেকে এসেছে, তার সাথে তার বাবা মা সহ আরো 10-12 জন এসেছে। ওই যুবতী আরো বলে সে বাংলাদেশে ঢাকাতে যাবে, সেখানে তার কোনো এক আত্মীয় অসুস্থ রয়েছে, তাকে দেখার উদ্দেশ্যেই আলিগড় থেকে এসেছে সে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সহ অন্যান্যরা কে কি বললেন শোনাবো আপনাদের। কোথা থেকে আসছে? ইন্ডিয়া থেকে। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ। হ্যাঁ, আলিগড় থেকে আসছি আমরা। আলিগড়। কে নিয়ে আসছে তোমাকে? আমার মা বাবা। কয়জন টোটাল? 10-12 জন। 10-12 জন। কোথায় ওরা? কোথায়? ওরা এখানে একটা লোক কোথায় বেঁধে পাঠাইছে। বলো, তুমি বনি কোথায় পাঠিয়েছে? কে জানি। কোনো ভয় নাই, নিশ্চিন্তে বলো, শুনতে বলো। ঠিক আছে। তোমরা কয়জন আসছো? 10-12 জন। এখানে একটা লোক জানে, ওই লোকটার নাম। এই এলাকার বাড়ি তো? তুমি এখানে কি করে আসলা? একটা লোক নিয়ে এলো আমাকে। মানে তুমি সংসারে কি করে হইলা? তুমি ওদের সাথে আলাদা হইলে কি করে? তোমার বাবা আমার মা, আমি একটা ছোট ভাই, আমার মা আমি একটা বাইকে বসলাম আর আমার ভাইকে একটা বাইকে বসাইলে এখানে আনলো। একটু পিছে আমার মা আর আমার ভাইকে একটা বাইকে দিয়ে বসালো, বলে কি তুমি আগে যাও, আমি আপনার বাড়িতে মেয়েটা আসছে? হ্যাঁ। কোথেকে আসছে? আপনি চিনেন তাকে? তাকে চিনি না, কোনো রাস্তা থেকে পালায় আসছে, বলতেছে বাঁচাও বাঁচাও। আচ্ছা, কখন এসছে ওরা? 8:45। 8:45-টার দিকে? হ্যাঁ, রাত্রে। আপনার পুলিশকে কখন খবর দিলেন? তা 9টা 9:30। পুলিশ এসে কি বললো? পুলিশ এসে নিয়ে যাইতে চাইলো, তা এখানকার গ্রামবাসী পুলিশকে দিল না, বিএসএফকে ফোন করছে। এখন বিএসএফ আসছে, বিএসএফ এখন কি বলে। বিএসএফ এর কোম্পানি কমান্ডার মনোজ স্যার এসেছেন। হ্যাঁ, এখন আপনাদের বক্তব্য কি? এখন বক্তব্য বিএসএফ কি বলে। আপনার কি মনে হয় ওরা কি বাংলাদেশি হতে পারে? তাই দেখে তো মনে হচ্ছে যে বাংলাদেশি। আমার নাম ঝন্টু শাহ। এই এলাকাটার নাম লালবাজার পাড়া। কি হয়েছে বলেন তো? এখানে একটা হুট করে মহিলা আসে। হ্যাঁ, তো উনি বলছে উনার নাকি ফ্যামিলি ওপারে যাচ্ছে। আচ্ছা, কারা নিয়ে যাচ্ছে জানি না। তো উনি কোনো একটা হয়তো খারাপ উদ্দেশ্যের মধ্যে পড়তে দৌড়ে এসে আমাদের পাশের বাড়িতে ঢুকেছে। তো ঢুকার পরে আমরা সবাই মিলে, গ্রামের লোক বুঝেনি, সবাই মিলে গেছি। তো উনি কিন্তু উনার কথার কোনো রকম মানে সঠিক ইসে পাচ্ছি না। আচ্ছা, উনি একবার আমাকে একরকম কথা বলছে, পুলিশ এসে পুলিশকে আমরাই ফোন করেছি, পুলিশ এসে তাদেরকে একরকম কথা বলছে। মানে এরকম মানে দুরকম কথার মধ্যে আছে। কোথায় বাড়ি কি বলছে কিছু? ওনার বলছে কি জায়গাটার নাম বললো, আশিগড়ে থাকে। না, ভাগলপুরের থেকে এসছে। আচ্ছা, উনি ঢাকায় যান। কোনো রকম ডকুমেন্টস নাম্বার ছেলেও নাম্বার একবার নেই বলছে, আবার বলছে যার নাম্বার দিয়েছে একজনকে তার সুইচ অফ। কতজন ছিল এখানে ওদের সাথে? মেয়েটার সাথে একজনই ছিল। উনি বলছে উনার ফ্যামিলি টোটাল ছিল 10-12। মানে যাওয়ার উদ্দেশ্য কোথায়? ঢাকায়। এই 10-12 জন লোক ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিল। তার মধ্যে একটি 15 বছর বয়সের মেয়ে আছে। সবাই যাচ্ছিল, কিন্তু এই মেয়েটিকে ওরা জোর করে মনে হয় ধর্ষণের উদ্দেশ্যে, অসৎ কোনো উদ্দেশ্য ছিল। তো মেয়েটি বুঝতে পেরে নিজের প্রাণ রক্ষার জন্য একটা বাড়িতে ঢুকে পড়ে। আচ্ছা, তাও সেই বাড়ির লোকজনরা তো মেয়েটিকে চেনে না, অচেনা লোক, কি ব্যাপার। এই তখনই গ্রামবাসীদেরকে ডাক দেয়। সমস্ত গ্রামবাসী জড়ো হয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে মেয়েটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, বাংলাদেশ বর্ডার পার হয়ে যাবে আর কি। কতজন ছিল কিছু বোঝা গেছে? ও মেয়েটির কথা অনুসারে বোঝা গেল যে ওরা 12 জন ছিল। আচ্ছা, কিসে করে যাচ্ছিল? এইখানকার কোন লোকাল এজেন্ট আছে মনে হয়। আচ্ছা, তারা দায়িত্ব নিছে পার করে দিবে। তো এটাই বোঝা গেল। এখন কি পুলিশ আসছে? পুলিশ আসছে, তারপর বিএসএফও আসে, যেহেতু বর্ডার সংলগ্ন ব্যাপার ঘটনাটাই। বর্ডার এটা কোন জিপির মধ্যে পড়ে? এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত। পুলিশের চারে
চারিদিকে অভিযানের পরেও শহর জুড়ে জারি মাদকের কারবার। বিগত কয়েকদিন যাবৎ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ লাগাতার ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এর পরেও কি করে চলছে এই মারণ নেশার ব্যবসা, এবার প্রশ্ন উঠছে আম জনতার মনে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও উত্তেজনা সৃষ্টি হয় স্টেশন রোড এলাকায়। রেলের জমিতে মজুত করে রাখা বালির পেছনে বসবাসকারী এক মহিলার বাড়ি থেকে নেশার সামগ্রী নিতে আসা এক যুবককে হাতে নাতে ধরে ফেলেন যুব তৃণমূল নেতা তথা এলাকাবাসী অজয় শাহ। এই প্রসঙ্গে তিনি জানান, আমরা লাগাতার ড্রাগসের বিরুদ্ধে অভিযান শুরু করেছি এবং এই ড্রাগস বিরোধী আন্দোলন ইতিমধ্যেই শহরের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আজকে সন্ধ্যায় এই স্টেশন এলাকার এক মহিলার বাড়ি থেকে ড্রাগস কিনতে এসে এক যুবক আটক হয়। অপরদিকে অভিযুক্ত মহিলা নিজেই বলেন, আমি বাংলা মদ বিক্রি করি, ড্রাগস ব্রাউন সুগার বিক্রি করি না। মাঠে আমি কাউকে ঢুকতে দিই না, মাঠে বিয়ে বেচতে দিই না। কারা বিক্রি করে এখানে? এখানে সবাই বিক্রি করে, থানায় সবারই নাম আছে। নাম বলো, কারা কারা বিক্রি করে? কারা কারা বিক্রি করছে বলো? রাজীব বেচে, রাজীব পাসওয়ান, এদিকে কি বলে রাজীব। যাকে ধরা হলো সে তো আপনার নাম বলছে। হ্যাঁ, আমার নাম বলছে তো, কিন্তু আমাকে তো হাতে ধরে না দাদা, আমাকে ফাঁসানোর জন্য এই ব্যবস্থা করতেছে। কিন্তু আমার মালিকের কাছে কমপ্লেন গেছে, মালিক তো খেপবে এই নিয়ে। তাহলে মালিকের কথার মতন মালিককে আমি হাল্লা চিল্লা করতে দিব না। মালিককে আমি 1 মাসের টাইম নিচ্ছি, আমি ভালো করে বাড়ি চলে যাব। তারপরে দেখি এই পাড়াতে বিক্রি কে করে না করে সেটা মালিক নিজে বিক্রি কারা কারা করে? পুরো বস্তিতে বেচে। পুরানা খাতায় যাও, থানায় নাম দেখো, আমি নাম বলবো মার খাবো। আমি বলবো নাম বলতে অসুবিধা কি আছে? আমি যদি বলি মার খাবো, আমি লাল মাল সাদা মাল দেখুন, তারা আমার মিডিয়ার সামনে বলুক যে সবাইকে কিছু হবে না, তাহলে আমি নাম বলতেছি। আর পুরানা লোক খাতায় নাম পুরানা আছে, পুরানা নাম খাতায় আছে, আপনারা ওইখানে যান। পুলিশের অভিযানের পরে কি এখনো বিক্রি হচ্ছে মাদক? এখনো বিক্রি হচ্ছে, আমরা এখনো দেখতেছি, কিন্তু বলতে গেলে সব ছেলে পেলে আমার উপরে অত্যাচার। মানে যারা বিক্রি করে তারা ঘিরে ধরে আপনাদের বলতে গেলেই। এই মাঠের মধ্যে বিক্রি করে, এই মাঠের মধ্যে বিক্রি করে। এতদিন পুলিশ আসলো, পুলিশ আসার পরে এই পরিবেশটাকে নষ্ট করছে, যারা যুব সমাজকে নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। তাহলে জলপাইগুড়ির পরিবেশ একদম বিলীন হয়ে যাবে, যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাবে। বলছি, যে বিক্রি করছিল সে বলল পুলিশের অভিযানের পরও এখনো রমরমিয়ে ব্যবসা চলছে, বেশ কয়েকজনের নামও সে বলল, কি বলবেন? দেখুন, যারা মেন মাথা, তারা এখন এই এলাকা দিনের বেলা রাতের বেলা এই এলাকায় থাকছে না, নিজের বাড়িঘর পরিত্যাগ করে তাদের আত্মীয়দের বাড়িতে থাকছে। আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি যে কেউ বা সেনপাড়ার বাড়িতে লুকিয়ে আছে, কেউ বা শানুপাড়ার বাড়িতে লুকিয়ে আছে। আবার তারা এখানে এই নেশাটার একটু সিস্টেম বদল হয়েছে। এটা নেশাটা এখন ভোর 4টার থেকে 6টার মধ্যে হচ্ছে। তারা ভোরবেলায় এলাকায় ঢুকে যাচ্ছে এবং যারা এই নেশায় আসক্ত তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই নেশার হাত বদল, সেই ব্রাউন সুগার বলুন, নেশার ট্যাবলেট বলুন, সেটা ভোরের দিকে হাত বদল। সবসময় পুলিশের পক্ষে সম্ভব না, পুলিশ কিন্তু সারা দিন রাত কাজ করে। এখন সকালবেলার দিকে পুলিশের টহলদারি নাও থাকতে পারে, সেটার সুযোগ নিয়ে এরা এই নেশাটাকে আবার চালু করেছে। আমরা এরপরের থেকে ভোরের দিকেও একটা টিম গঠন করে এলাকার পাহারায় নামবো এবং যাদেরকে ধরবো তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। ট্যাবলেটগুলো নিয়ে এগুলো কোথা থেকে উদ্ধার হলো? এটা যেই মহিলা অভিযুক্ত মহিলা, তার বাড়ির পিছন থেকে এই ট্যাবলেটগুলো উদ্ধার করলো পাড়ার ছেলেরাই, এবং এর কাছ থেকেও ট্যাবলেট উদ্ধার হয়েছে। এখানে 20টি আপনি পাতা দেখতে পাচ্ছেন। এটা নিষিদ্ধ ড্রাগ এক প্রকার, এটা প্রেগনেন্সিতে ব্যবহার হয় এবং এটাকে যারা নেশা করে তারা এটা নেশার জন্য এটাকে ব্যবহার করে থাকে। এবং এটা 20টি পাতা, আমার মনে হয় তার বাড়ি সার্চ করলে পরে আরো এর থেকে বেশি পরিমাণ নেশার দ্রব্য পাওয়া যায়। পূজার পর বাড়ি বাড়ি অমৃত প্রকল্পের পানীয় জল পৌঁছাবে বলে দাবি জলপাইগুড়ি পুরসভার। প্রায় 2.5 লক্ষ পুরবাসীর পাশাপাশি আশেপাশের কিছু গ্রামবাসীও এতে উপকৃত হবেন। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে তিস্তা নদী থেকে আধুনিক প্রযুক্তিতে জল তুলে তা বিশুদ্ধ করার কাজ শুরু হয়েছে। উত্তর সুকান্তনগরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে মজুত করার পর পাইপলাইনে জল শহরের সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে জল তোলা এবং বিশুদ্ধকরণের কাজ চলছে। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, 30 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলক কাজ চলবে।
ছট পুজোর পর বিভিন্ন রিজার্ভারে পাইপ সংযোগ সম্পূর্ণ করা হবে। ডিসেম্বরের শেষ থেকে 19,000 পরিবারের বাড়ি বাড়ি কলের মাধ্যমে বিশুদ্ধ জল পৌঁছে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করেছেন। আমরা ট্রায়াল রান করেছিলাম 31 মে, 30 সেপ্টেম্বর ট্রায়াল রান শেষ হচ্ছে। আমরা 31 ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল দেওয়া শুরু করব। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং তারপরে যেসব নতুন বাড়ি হচ্ছে তারা আস্তে ধীরে পাবে। ঠিক আছে, এখন অবধি আমরা প্রাথমিকভাবে 19,000 হাউস হোল্ডে আমরা জল দেবো 31 ডিসেম্বরের মধ্যে। পূজার মুখে একসাথে ডুয়ার্সের 3টি চা বাগান বন্ধ হয়ে গেল। এতে সমস্যায় পড়ল হাজারো শ্রমিক। বিনা নোটিশে বৃহস্পতিবার রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে গেল কর্তৃপক্ষ। ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত একই মালিকাধীন রেড ব্যাংক চা বাগান, সুরেন্দ্রনগর চা বাগান এবং চামুরচি চা বাগান বন্ধ করে চলে গেছে মালিক কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই 3টি বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। জানা গিয়েছে বাগানগুলোতে বেশ কয়েকটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে বোনাস দিতে হবে। যদিও গতকাল পর্যন্ত বাগানে কাজ চলছিল, এরপর রাতের অন্ধকারে কোনো নোটিশ না দিয়েই পালিয়ে গেছেন ম্যানেজাররা। পূজার মুখে কাজ হারিয়ে বিপাকে চা শ্রমিক এবং কর্মচারীরা। চামুরচিতে ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চামুরচি চা বাগানের শ্রমিকদের। বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে রেড ব্যাংক চা বাগানের শ্রমিকরা। आप लोग क्या चाहते हैं? हम लोग नहीं भी मांगे, हर बंद किया है लोग। हम लोग जैसे आप बोले हम लोग बगान का अच्छा, आप लोग क्या चाहते हैं? बगान जल्द से जल्द खुले, हम लोग का पेमेंट दे और हम लोग का बोनस हाजिरी आया है। ये भी हो सकता है काहे कि बीते 10-15 दिन से, पिछला मंगलवार से लेके आपका ये हम लोग इसमें बगान में पत्ती बोल के प्लकिंग नहीं हो रहा है। हम लोग सिकलिंग, पोर्निंग वगैरह वगैरह मतलब विभिन्न किस्म के कल्टीवेशन वर्क वगैरह जो होता है ये सब हो रहा है। अब अभी बोनस के टाइम में और ये टाइप के है। और एक्चुअली अगर ये तो कहा जाए कि जैसे अभी सिकलिंग हो रहा है या तो पोर्निंग हो रहा है, इसमें तो खैर अगर डायरेक्टली हम लोग देखते हैं तो मजदूर का इसमें किसी किस्म का कोई फॉल्ट, कोई कमी आप मजदूर की तरफ से काम में किसी किस्म का कोई असुविधा नहीं। वो लोग जो टाइम बता रहा है, जो टास्क दे रहा है, जो कुछ भी बोल रहे हैं मजदूर की तरफ से, मजदूर, सरदार, चौकीदार, जितना टोटल हम लोग बगान का जो है सब कोई मालिक को कोऑपरेट ही करके गया है। तलब 2-3 ठो ड्यू है, उसके लिए भी हम लोग कोई किस्म को कोई असुविधा नहीं किया। सभी स्टाफ का 4 ठो ड्यू हो गया। अभी अगर LTA फरवरी महीना में छुट्टी हो गया, अभी तक हम लोग का LTA नहीं मिला। फिर भी हम लोग की तरफ से भाई पहले बोनस को लो। बोनस एक अलग सेंटीमेंट का बात है, त्यौहार का बात है। पूरा डुआर्स का, पूरा हम लोग का वेस्ट बंगाल का एक बहुत ही बड़ा त्यौहार है। इसको हम लोग सामने रख के 4 ठो सब स्टाफ का पेमेंट, उसके बाद से 2 ठो मजदूर का पेमेंट, इसको भी हम लोग थोड़ा सा नज़र दरकिनार करके और बोनस को लेके और उसको हम लोग त्यौहार करेंगे। उसके बाद से बाकी जो तलब वगैरह है इधर जाएंगे बोल के हम लोग उधर भी कोई किस्म का कोई गेट मीटिंग या मैनेजर को जाकर डिस्टर्ब करने का कुछ भी हम लोग कोशिश नहीं किया है। लेकिन ये क्या कारण हो कि अचानक ये लोग इस टाइप का मतलब अनएक्सपेक्टेबल जिसको बोला जाता है, इस टाइप का कदम ये लोग उठाया है। यही है बात। জলপাইগুড়িতে তিস্তা সেতু সংলগ্ন এলাকায় বিএসএফ এর মক ড্রিল অনুষ্ঠিত হলো। আপাতকালীন পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের কৌশল আয়ত্ত করতে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় শুক্রবার অনুষ্ঠিত হলো সীমান্তরক্ষী বাহিনীর এক বিশেষ মক ড্রিল। এদিন রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের একটি বিশেষ টিম মহড়ায় অংশ নেয়। পাশাপাশি উপস্থিত ছিলেন দমকল, স্বাস্থ্য দপ্তর, জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক সহ কোতোয়ালি থানার পুলিশ। যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য করণীয় পদক্ষেপগুলি নিয়ে মহড়া হয়। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল যোগাযোগের মাধ্যম জলপাইগুড়ি তিস্তা নদীর ওপর থাকা একটি সেতু। এই গুরুত্বপূর্ণ সেতুগুলিকে কেন্দ্র করে প্রতি বছর মহড়ার আয়োজন করা হয়, যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সমস্ত দপ্তর দ্রুত সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারে। যদিও এই মহড়া নিয়ে বিএসএফ এর কোনো প্রতিনিধির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে আমাদের যেটা আলোচনা হলো এখানে মক ড্রিল তিস্তা ব্রিজের সেফটির জন্য, সেই জন্য আমাদের সমস্ত ডিপার্টমেন্ট থেকে ডেকেছিল আজকে। সেই ডাকার জন্য আমরা এখন উপস্থিত হয়েছিলাম।
আমি আমার মেডিকেল কলেজের তরফ থেকে এসেছিলাম, ওই মেডিকেল সাপোর্টটা যেটা দেওয়ার দরকার সেটা দেওয়ার জন্য আমরা। আচ্ছা, আর যেহেতু ব্রিজটা সামনে আছে সেহেতু এখানে মানে সিচুয়েশন অনুযায়ী সামনেটা করা, এটাই ওরা দুর্ঘটনা ব্রিজের সেফটির জন্য আমরা টোটালটা এটা করছি। কী ধরনের কী সিচুয়েশন হবে সেটা তো আমরা বলতে পারছি না, আপাতত আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডেকেছি, সেই জন্য আমরা আজকে উপস্থিত হচ্ছি। মানে সিচুয়েশনের নিয়ে আলোচনা হলো আর কি, মানে কী ধরনের সিচুয়েশন একটু অ্যাটাক হয় সেই হিসাবে ছিলেন আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডাকা হচ্ছে, মানে ফায়ার ডিপার্টমেন্ট থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, মেডিকেল ডিপার্টমেন্ট থেকে আমি আসছি, আরও আদার্স বিএসএফ এর কোথা থেকে ছিলেন তারা? বিএসএফ এই রানীগঞ্জ থেকে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে মাদক কেনা বেচা চললেও পুলিশের তৎপরতা যথেষ্ট নয় বলে অভিযোগ জলপাইগুড়ি মহিলা কংগ্রেস কমিটির। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার পথে নামেন জেলা মহিলা কংগ্রেসের সদস্যরা। এদিন একটি প্রতিবাদ মিছিল করে তারা কোতোয়ালি থানার সামনে পৌঁছান। অভিযোগ, শহরের ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্ম নেশার কবলে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে। জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রুমা মুন্সি বলেন, আমরা চাই দ্রুত শহরকে মাদক মুক্ত করার জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিক। আমাদের তরুণ প্রজন্মকে এই ভয়ঙ্কর নেশা থেকে রক্ষা করা আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে আমরাও পুলিশকে এই কাজে সাহায্য করতে প্রস্তুত। আমরা জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে থানায় একটা ডেপুটেশন দিতে এসেছি। জলপাইগুড়িতে যেভাবে বিভিন্ন পাড়ায় পাড়ায় ছেলেমেয়েরা নেশা করছে, এই নেশাতে বিভিন্ন পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ তো অধঃপতনে যাচ্ছে। এটারই প্রতিকার করার জন্যই আমরা পুলিশের প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে পুলিশ প্রশাসন আরো অ্যাক্টিভ হয়। কারণ প্রশাসনের অ্যাক্টিভনেস আমরা দেখতে পাচ্ছি না, খুব সামান্য কিছু ধরপাকড় করছে আর আমাদের দেখাচ্ছে যে আমরা আজকে এত কেজি ধরলাম, কালকে এত কেজি ধরলাম। পুলিশ যদি চেষ্টা করে তাহলে গর্তের থেকেও সে কিন্তু ড্রাগ সেলারদের ধরতে পারে, কিন্তু ড্রাগ সেলারকে না ধরে যারা ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে তাদের শুধু একজনকে ধরে থানায় পুরে সেরকম কিছু লাভ হচ্ছে বলে মনে করা যাচ্ছে না। আর পুলিশ প্রশাসনকে আমরা জানালাম, কিন্তু আমাদের মানে দলগতভাবে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করতে হবে, তাছাড়া এবং গার্জিয়ান সহকারে করতে হবে। গার্জিয়ান ছাড়া ছেলে মেয়েদের আটকানো সম্ভব হবে না, গার্জিয়ানদেরও আমাদের সঙ্গে থাকতে হবে। সেই কারণে আমরা কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার কথা ভাবছি। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। নাগরাকাটার জল ঢাকার আলটাডাঙ্গা গ্রামে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। ওই চা বাগানের পাশে খুদিরডাঙ্গা গ্রামে চিতাবাঘের ব্যাপক আতঙ্ক ছিল। গত এক সপ্তাহে ওই গ্রামের 5টি ছাগল খেয়েছে চিতাবাঘ। পাশাপাশি চা বাগানে কাজ করতেও ভয় পাচ্ছিল শ্রমিকেরা। এরপর গত বৃহস্পতিবার ছাগলের টোপ দিয়ে আলটাডাঙ্গা চা বাগানের শিমুলবাড়ি সেকশনে খাঁচা পাতে বন দপ্তর। এরপর গতকাল ছাগল খেয়ে গিয়ে খাঁচায় বন্দী হয়ে যায় চিতাবাঘটি। এরপর রাতে বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মনসুর আলী বলেন, চিতাবাঘের উপদ্রব রয়েছে এই এলাকায়। বন দপ্তরকে বলবো আবারও খাঁচা পাতার জন্য। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে চিতাবাঘটি সুস্থ থাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। 3 দিন পর নেপাল সীমান্ত এলাকায় যান চলাচল শুরু হলো। নেপালি অশান্তির জেরে 3 দিন ধরে সীমান্তে আটকে ছিল তেলের গাড়িগুলি। প্রথমে একটি এবং পরে আরো বেশ কিছু নেপালের তেলের ট্যাঙ্কারগুলি নেপালের উদ্দেশ্যে রওনা দেয় পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে। তবে এখনো পর্যন্ত সীমান্তেই আটকে রয়েছে অন্যান্য পণ্যবাহী গাড়িগুলি। নেপাল থেকে ফিরছেন ভারতীয় নাগরিকরা, সহায়তায় প্রশাসন।
অশান্ত পরিস্থিতির জেরে নেপাল থেকে প্রচুর ভারতীয় নাগরিক সীমান্ত পথ ধরে দেশে ফিরছেন। সীমান্ত দিয়ে প্রত্যাবর্তনকারীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিং জেলার পুলিশ সুপার। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যেক ভারতীয় নাগরিকের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রশাসন সতর্ক নজর রাখছে। প্রয়োজনে প্রয়োজনীয় খাদ্য এবং চিকিৎসারও সহযোগিতা দেওয়া হবে। প্রশাসনের তরফে আশ্বাস, পরিস্থিতি মোকাবিলায় সর্বদা পাশে থাকবে স্থানীয় প্রশাসন। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে লরির ভেতরেই আটকে থাকলো চালক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝুমুর এলাকায় এশিয়ান হাইওয়ে 48-এ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত অবস্থায় একটি লরির টায়ার বিস্ফোরণ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি উল্টো দিক থেকে আসা আরেকটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। একটি গাড়ির ভেতরে আটকে থাকে চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী এবং ট্রাফিক পুলিশ। লরির ভেতর প্রায় 1 ঘন্টা আটকে থাকার পর দমকল বাহিনীর প্রচেষ্টায় চালককে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে আটক করেছে পুলিশ। বিধান জুয়েলারি ডাকাতি কাণ্ডে গ্রেফতার আরও 4 ডাকাত। উদ্ধার হলো কিছু পরিমাণ সোনা। 22 জুন দিনে দুপুরে প্রকাশ্য ডাকাতির ঘটনা ঘটে হিলকাট রোডের বিধান জুয়েলারিতে। সশস্ত্র অবস্থায় প্রায় 12 থেকে 13 জনের একটি ডাকাত দল দীর্ঘ প্রায় 1 ঘন্টা সোনার দোকানে ঢুকে ডাকাতির ঘটনা ঘটায়। পুলিশের তথ্য অনুযায়ী প্রায় 11 কোটি টাকার হীরা, সোনা সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা। ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা। ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয় মোট 8 জনকে। এবার বিহার এবং ইউপি থেকে গ্রেফতার করা হয় ঘটনায় জড়িত আরও 4 জনকে। ধৃতরা হলো রোহিত কুমার সিং, শুভম কুমার, অলোক কুমার এবং রজনী কুমার। এর মধ্যে 3 জন বিহারের বৈশালী জেলা থেকে গ্রেফতার হয়। বাকি একজনকে ইউপি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ডাকাতির 55 গ্রাম সোনা এবং 32,000 টাকা। ডাকাতির ঘটনায় সর্বমোট মিলিয়ে 12 জনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। তবে এখনো উদ্ধার হয়নি সেই ডাকাতির 11 কোটি টাকার হীরা এবং স্বর্ণালংকার। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। প্রায় 55 গ্রাম সোনা, সেই সোনা উদ্ধার করা হয়েছে এবং প্রায় 32,000 টাকা।
আজ বিএসএনএল দপ্তরের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। বিএসএনএল ডিওটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। সম্মেলনের উদ্বোধন করেন আশিস দাস, সার্কেল সেক্রেটারি। সম্মেলনের প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন যুক্ত মঞ্চের যুগ্ম আহ্বায়ক উত্তম সরকার, কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক প্রণব ভট্টাচার্য প্রমুখ। বক্তারা তাদের আলোচনায় জাতীয় এবং রাজ্যে শ্রমজীবী মানুষের অধিকার যেভাবে আক্রান্ত হচ্ছে তার উল্লেখ করার পাশাপাশি পেনশনার্সদের ওপরে যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে তার বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান রাখেন। আজকে আমরা জলপাইগুড়ি এআইবিডিবি জেলা সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। সম্পাদক বিস্তারিতভাবে বলেছেন যে কী সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। 2017 থেকে বিএসএনএল কর্মচারীদের পে রিভিশন হয়নি, আর একই রকমভাবে বিএসএনএলের যারা রিটায়ার্ডি আমরা আছি তাদের পেনশন রিভিশনও হয়নি। তাই আমরা সরকারের বিরুদ্ধে যত রকমের আন্দোলন করার আমরা করেছি, রাস্তায় নেমে আমাদের যে আন্দোলন করার আমরা করেছি, কিন্তু সরকারকে কোনো রকমে নড়ানো যায়নি। তাই আমরা আবার এই অক্টোবর মাসের 10 তারিখে আবার দিল্লি অভিযান আমরা করছি। যে ভ্যালিডেশন বিল সরকার রাতের অন্ধকারে চুরি করে, যদি বলা যায় চুরি করে যেটা পাস করিয়েছে, তার বিরুদ্ধে আগামী 10ই অক্টোবর সারা ভারতবর্ষ থেকে যত রকম পেনশনার্স আছে এনসিসিপি এর নেতৃত্বে তারা আমরা দিল্লি অভিযান করব। দিল্লি অভিযানের পরে কি হয় দেখার পরে আগামী যে প্রোগ্রাম আমাদের হবে সেটা আমরা ঠিক করব। এই মোটামুটি আপাতত আমাদের যে এখন প্রোগ্রাম আছে সেটাই। আর আমরা এআইবিডিবি এর সর্বভারতীয় সম্মেলন করতে যাচ্ছি ডিসেম্বর মাসে 17 এবং 18 তারিখে এতে কি বলে তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে। এই মোটামুটি আমাদের প্রোগ্রাম। আমরা সর্বভারতীয় সম্মেলন থেকে নিশ্চয়ই আমাদের আরও কিছু প্রোগ্রাম, আরও কিছু আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। সেখান থেকে যেটা গ্রহণ করা হবে পরবর্তীকালে আবার আপনাদেরকে আমরা জানাবো। আপনার নাম? আমার নাম হচ্ছে ওম প্রকাশ সিং। আমি পশ্চিমবঙ্গ সার্কেলের এআইবিডিপি এর সার্কেল সভাপতি এবং সর্বভারতীয় এআইবিডিপি এর অর্গানাইজিং সেক্রেটারি। এখন নিয়ে নিচ্ছে ছোট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এই জলপাইগুড়ি শহরে আমরা এই প্রথমবারের মতো এই পুজোর সম্মুখে আমরা একটা ইলেকট্রিক স্কুটি শোরুম উদ্বোধন করতে চলেছি এবং এই ইলেকট্রিক স্কুটিতে আপনারা মাত্র 45,000 টাকা থেকেই কিন্তু স্কুটি পারচেস করতে পারবেন। এখানে 45,000 আপ টু কিছু বাজেটের মধ্যে আবার অনেক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। আর এছাড়াও যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস বলুন, আপনার ব্যাটারি বলুন, তারপরে আপনার এক্সেসরিজ বলুন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আমাদের এখান থেকে। আপনারা কেউ যদি ভাবেন যে সাব ডিলার নিয়ে ব্যবসা শুরু করবেন, তাহলে কিন্তু অবশ্যই সাব ডিলার নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান, এই দুটো ক্যাম্পই আজ পরিদর্শন করলেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। সদর 2 অরবিন্দ জিপির আমাদের পাড়া আমাদের সমাধান সাথে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে বিধায়ক প্রদীপ কুমার বর্মা তিনি ঘুরে দেখলেন চারিদিকে, শুনলেন সাধারণ মানুষের সুবিধা এবং অসুবিধার কথাও। এই দিনের এই কর্মসূচিতে এলাকার মানুষ এবং তাদের অভাব অভিযোগের কথা এখানে এসে জানান। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 16.5 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
70-80 হাজার টাকা মূল্যের 20 কেজি গাঁজা সহ পুলিশের হাতে আটক এক মহিলা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির নয়া বস্তি এলাকায়। বছর 15-র অজ্ঞাত পরিচয়ের একটি মেয়ের বাড়িতে এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার। বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হলে জানা যায় বাংলাদেশ যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার নগর বেরুবাড়ি এলাকায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।